দর্শক আমন্ত্রণ বিজনেস শুরুতে শিরোনামগুলো জানাবো আপনাদের। নারী করদাতার সংখ্যা পুরুষের অর্ধেক, কর্মক্ষেত্রে বৈষম্যের কারণেই মূলত এমন পরিস্থিতি বলছেন অর্থনীতিবিদরা। মৌসুমের প্রথম বৃষ্টিতে আলুর আবাদে বিপর্যয়, পানি জমেছে জমিতে, বিপাকে পড়েছেন উত্তরের কৃষকেরা। মধ্যপ্রাচ্য যুদ্ধে কপাল খুলেছে মস্কোর, জ্বালানি নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাড়ল তেল সরবরাহের সুযোগ, কোষাগারে জমা হবে শত শত কোটি ডলার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো মিনা ব্যস্ত। আয়কর রিটার্ন দাখিলে পুরুষের তুলনায় পিছিয়ে পড়ছে নারীরা। সর্বশেষ তথ্য বলছে যে নারী করদাতা সংখ্যা পুরুষের তুলনায় অর্ধেক। বেতন এবং বাড়ি ভাড়া আদায়ের ক্ষেত্রেও বড় পার্থক্য রয়েছে। অর্থনীতিবিদরা মনে করেন যে কর্মক্ষেত্রে আয়ের দিক থেকে অবহেলিত নারীরা। আর এনবিআর বলছে যে নারী কর্মজীবীদের সংখ্যা বৃদ্ধি করা দরকার। এক্ষেত্রে কর আহরণ মুখ্য বিষয় নয়, সচ্ছলতা নিশ্চিত হলে খুব স্বাভাবিকভাবেই বাড়বে রাজস্ব আয়। জামালপুরের মিনারা পারভিন একদিকে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, অন্যদিকে ক্ষুদ্র উদ্যোক্তা। আয়ের হিসাব মাফিক নিয়মিত কর দিয়ে আসছেন তিনি, রাজস্ব বৃদ্ধিতে রাখছেন ভূমিকা। আমি যে অনেক বড় কিছু তা না, কিন্তু আমি যতটুকু করি, আমি যখনই গভর্নমেন্টে ট্যাক্সের আওতায় পড়ে গেছি, আমি কিন্তু তখন থেকে ট্যাক্স দিয়ে আসতেছি। এটা আমার মনে হয়েছে নৈতিক দায়িত্ব। তবে দাখিলকৃত রিটার্ন জরিপে দেখা যায় মিনারাদের মতো নারী করদাতার সংখ্যা পুরুষের তুলনায় অর্ধেক। বেতন এবং বাড়ি ভাড়া আয়ে নারী করদাতাদের সংখ্যা পুরুষদের 1/4 করযোগ্য আয়ের সীমা যত বাড়ে, নারী করদাতাদের সংখ্যা যেন ততই কমতে থাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলছে দেশে নারী কর্মজীবীর সংখ্যা এখন 2 কোটি। এর বড় অংশ অপ্রাতিষ্ঠানিক ও স্বল্প আয়ের শ্রমখাত, যেমন গৃহস্থালী, গার্মেন্টস ও কৃষিকাজের উপর নির্ভরশীল। তাই এই অর্থনীতিবিদের মতে কর্মক্ষেত্রে বৈষম্যের কারণে নারী করদাতাদের সংখ্যা কম। অধিকাংশ নারী যারা লেবার ফোর্সে আছেন কিন্তু ট্যাক্স দিতে পারছেন না, তারা মাঠ পর্যায়ে কৃষিকাজের সাথে যুক্ত অথবা ছোট কাজের সাথে যুক্ত। কিন্তু যারা ট্যাক্সের আওতায় আসতে পারেন এমন নারীরা কিন্তু অধিক সংখ্যক হারে ট্যাক্স দিচ্ছেন বলেই এই সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মনে করে নারী যত সচ্ছল হবে তত বাড়বে করদাতার সংখ্যা। অনুপ্রেরণা দিতে নারীদের করমুক্ত আয়ের সীমা পুরুষদের চেয়ে কম রেখেছে সরকার। প্রবীণ নারী করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা আরও বেশি। বিভিন্ন ধরনের বিনিয়োগে প্রদেয় করের উপর অন্তত 15% রেয়াতও দিচ্ছে এনবিআর। উইমেন চেম্বারগুলো আছে, তাদের সাথে আমরা কথা বলছি, আমরা তাদেরকে নিয়ে আমরা একসাথে যৌথভাবে আমরা কাজ করার চেষ্টা করব। এই বিষয়গুলোতে কিভাবে আমরা তাদেরকে আরও বিশেষ করে অনুপ্রাণিত করতে পারি, তার মাধ্যমে দুটো কাজ হবে। একটি হলো নারী অনেক বেশি কর্মক্ষম হবে, নারীরা অনেক বেশি কার্যক্রমের সাথে ব্যবসা এবং বাণিজ্যের সাথে সম্পৃক্ত হতে পারবেন। চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত নারী রিটার্ন দাখিলকারীর সংখ্যা 11,36,000-এর কিছু বেশি। মোট রিটার্ন জমা পড়েছে 40 লাখ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। রংপুর অঞ্চলে মৌসুমের প্রথম মুষলধারের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার হেক্টর জমির আলু ক্ষেত, বিপাকে পড়েছেন সেখানকার কৃষকেরা। গেল কয়েকদিন ধরেই মাঠ থেকে আলু তুলে লাইন করে জমির উপর রেখেছিলেন অনেকেই। কেউ কেউ আবার ফসল তোলার প্রস্তুতি নিচ্ছিলেন সেখানে, কিন্তু বৃষ্টির ফলে জমিতে পানি জমে যাওয়ায় এসব আলু এখন পচনের মুখে। সেচ দিয়েও সমস্যার সমাধান করতে পারছে না চাষিরা। জানিয়েছেন এমনিতেই আলুর দাম নেই, অন্যদিকে যতটুকু ফসল ততটুকু পানিতে ডুবে যাওয়াতে দিশেহারা তারা। আবহাওয়া অফিস বলছে যে অবশ্য গত 3 দিনে রংপুর অঞ্চলে 55 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মৌসুমের আগে বর্ষা হওয়ার কারণে আলুর মোটামুটি এবার আমাদের কৃষকদের প্রচুর ক্ষতি হয়েছে। আলু তুলতে মনে করেন যে জায়গা দোনে 3,000 টাকা লাগতো, সে জায়গা টাকা লাগতেছে এখন 6,000, ডাবল টাকা লাগতেছে। বৃষ্টি হওয়ার কারণে মনে করেন আলু সম্পূর্ণ বাইরে ভাসিয়ে আছে। এখন আলু হয়েছে সবুজ, আলুর বাজারও খারাপ।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সাপে বর হয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার জন্য। এরই মাঝে বিশ্ববাজারে জ্বালানি সংকট মোকাবেলাতে রাশিয়ার উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। তেলের দাম আরও বৃদ্ধি পেলে নিজেদের অর্থনীতির প্রধান উৎসকে কাজে লাগিয়ে কোষাগারে শত শত কোটি ডলার জমা করতে সক্ষম হবে এ দেশটি, যা কাজে লাগাবে সামরিক রসদ যোগানের খাতে। বিশ্লেষকদের মতে যে বিদ্যমান এই সংকট দীর্ঘমেয়াদে বদলে দিতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমীকরণ। ইরানের সাথে মার্কিন ইসরায়েল চলমান যুদ্ধের প্রভাবে টালমাটাল পুরো বিশ্ব। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে এশিয়া ও ইউরোপের দেশগুলো। রফতানি বাধায় ধুঁকছে মধ্যপ্রাচ্য। এই অস্থিরতা সাপে বর হয়েছে রাশিয়ার জন্য। বিশ্লেষকরা বলছেন, ইরানে চলমান মার্কিন আগ্রাসন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ওপর থেকে ঘুরিয়ে দিয়েছে সবার মনোযোগ, যে কারণে আগ্রাসন বন্ধে আপাতত সিদ্ধান্ত নেওয়ার চাপ কমেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর। মধ্যপ্রাচ্যের অস্থিরতা ভ্লাদিমির পুতিনকে এক কঠিন পরিস্থিতির হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। এই মুহূর্তে ইউক্রেনের সাথে যুদ্ধ বিষয়ক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতো চাপ নেই তার উপর। পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন, আর ঠিক সেই সুযোগই নিচ্ছে মস্কো। এ দফায় বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আটকা পড়া রুশ জ্বালানিবাহী জাহাজগুলো পৌঁছাবে ভারতের মতো বহু দেশে। তাছাড়া অনেকটাই শিথিল হয়ে পড়েছে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা। তেলের দাম বৃদ্ধি আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে দেশটির জন্য। বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের তীব্রতার জেরেই বাধ্য হয়ে বেশি দামে রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনছে অনেক দেশ। বলা হচ্ছে, এই সুযোগে মূল আয়ের উৎসকে কাজে লাগিয়ে নিজেদের কোষাগারে শত শত কোটি ডলার জমা করতে সক্ষম হবে মস্কো, যা সরাসরি ব্যয় করা হবে ইউক্রেন যুদ্ধের সামরিক রসদের খাতে। জ্বালানি তেলের দাম যদি $200 পৌঁছায়, তাহলে নিশ্চিতভাবেই রাশিয়ার পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া আরও সহজ হবে। রাশিয়া আরও বেশি অর্থ উপার্জনের সুযোগ পাবে, যার ব্যবহার করে তৈরি করবে আরও বেশি সংখ্যক ব্যালিস্টিক মিসাইল ও ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের শহরগুলোতে হামলার পরিধি বাড়ানোর পাশাপাশি যুদ্ধে আরও বেশি সংখ্যক সেনা মোতায়েন করতে পারবে। পরিস্থিতি মোকাবেলায় রাশিয়ার কাছ থেকে প্রায় 3 কোটি ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত। অন্যান্য দেশেও রাশিয়ার তেল সরবরাহে সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওয়াশিংটন। বিশ্লেষকদের অভিমত, হরমুজ প্রণালীর উত্তেজনার জেরে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে একটি ভুল পদক্ষেপ, যা আরও দীর্ঘস্থায়ী করে তুলবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ঈদের আনন্দ পূর্ণতা পায় নতুন পোশাকে, আর সেই সাজকে প্রাণবন্ত করতে চায় মানানসই সব গহনা। রাজধানীর বিপণী বিতানগুলোতে এখন শেষ মুহূর্তে কেনাকাটার ধুম পড়েছে। তবে এবারের ঈদে ভারী গহনার চেয়ে নারীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে মিনিমাল বা হালকা কাজের জুয়েলারি। ঈদ মানেই নতুন পোশাক আর বাড়তি চাকচিক্য। নারীর সাজসজ্জায় পূর্ণতা এনে দিতে গয়নার বিকল্প নেই। পোশাক কেনার পর জুয়েলারির সবগুলোয় ছুটছেন ফ্যাশন সচেতন নারীরা। উৎসব আর রঙিন করতে নারীরা খুঁজছেন বাহারি গয়না। তাদের পদচারণায় বিপণী বিতানগুলো এখন জমজমাট। নেকলেস, চুড়ি, কানের দুল কিনে এই তালিকায়। কেউ বা কন্যা সন্তানের সাথে মিলিয়ে কিনছেন গহনা। দেখতেছি টুকটাক যা পছন্দ হয়। এখন ওরকম একদম ফিক্স না যে এটাই নিতে হবে, তাও যা পছন্দ হইতেছে একটু ঘুরে দেখতেছি যে কোনোটা যায় কিনা ড্রেসের সাথে। ঈদ উপলক্ষে আপাতত জামা কিনছি, এখন বাকি অ্যাক্সেসরিজ কিনতে আসছি, চুড়ি, তারপর কানের দুল, যা যা লাগে ওগুলা কিনবো এখন। ঈদের পরে তো বিয়ের জন্য আর কি গহনা দেখছি, কেনাকাটা করছি, আরও শপিং আছে, শাড়ি চুড়ি অনেক কিছুই আছে। ক্রেতাদের চাহিদা অনুসারে হাল ফ্যাশনের পণ্যে দোকান সাজিয়েছেন বিক্রেতারাও। দিচ্ছেন টেকসই ডিজাইন আর কালারের গ্যারান্টি। ইনশাল্লাহ আর ভালো যাবে, সামনে ঈদ আসতেছে, আর কিছুদিন বাকি আছে, গেছি ঈদের থেকে এবারে ভালো যাবে। নতুন অনেক কালেকশন আসছে, তো এগুলি ডিমান্ডও অনেক, কাস্টমার প্রচুর আছে। এর আগে থেকে এবার ডাবল বেচা কেনা প্রচুর, আপনি কাস্টমার দেখতে পারেন আমাদের সামনে প্রচুর পরিমাণে কাস্টমার। 3 পিস কিনছে, এখন 3 পিসের সাথে ম্যাচিং করে কসমেটিক যা যা লাগতেছে সব কাস্টমার তাই কিনতেছে। আমাদের নতুন কালেকশনের মধ্যে জয়পুরি চুড়ি এসেছে, ডায়মন্ড কাটের সেট এসেছে, ইন্ডিয়ানের কিছু কুন্দনের দুল এসেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গেল বছরের ট্রেন্ড ভেঙে এবার ক্রেতারা ঝুঁকছেন ছিমছাম ডিজাইনের দিকে। বিশেষ করে ডায়মন্ড কাট, তৈবা কালেকশন আর দুবাই গোল্ডের ছোট নেকলেসের চাহিদা এখন তুঙ্গে। বিক্রেতারা বলছেন, বড় সেটের তুলনায় ছোটখাটো আইটেম, আংটি আর চুড়ি বিক্রি বেশি হচ্ছে। ঈদের পরই বিয়ের মৌসুম।
তাই রমজানের শেষ দিকে ভিড় বাড়ছে গয়নার বাজারে। ক্রেতার এই চাহিদাকে পুঁজি করে নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারাও। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ঈদকে সামনে রেখে মাদারীপুরে খোলা টয়লেটের পাশে একটি কারখানায় তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব সেমাইয়ের প্যাকেটে বিএসটিআই অনুমোদিত সিল মেরে করা হচ্ছে বাজারজাত। সরকারি অনুমোদন আছে বলে দাবি করছেন সেখানকার ব্যবসায়ীরা। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। সামনে ঈদ, তাই সেমাই তৈরির কারখানায় চলছে কর্মযজ্ঞ। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ, শ্রমিকদের পরনে নেই উপযুক্ত পোশাক কিংবা হাতের গ্লোভস। এভাবেই তৈরি হচ্ছে সুস্বাদু সেমাই। কারখানার অবস্থা দেখলে যে কারো সেমাই খাওয়ার আগ্রহ চলে যাবে। খোলা চুল্লির ছাই, পোকামাকড় সবই উড়ে এসে পড়ছে সেমাইয়ের মধ্যে। অস্বাস্থ্যকর ডালডা ফেলে রাখা হয়েছে মেঝেতে। ভাজা সেমাই বহনের ঝুড়ির অবস্থা আরও ভয়াবহ। কারখানার সাথেই খোলা টয়লেট। অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন সেমাই তৈরির কারখানা চললেও নির্বিকার প্রশাসন। আমাদের তেল ডালডা ময়দার কাজ, আগুন পানির কাজ, এই জন্য পোশাকটা মাঝে মাঝে খুলে রাখি। না ভাই, ময়লার মধ্যে সামাই রাখি না আমরা। এই সামাই আমরা উঠাই নিব, এই কিছুক্ষণ পরে আমরা উঠাই নিব। এটা মালিক দিলে তখন তো আমরা নিব না। এক গ্লাস পরে তো কাজ হয় না, এটা খুলে যাবে। স্লিপিং করে তেল ডালডা। জায়গা তো কোনো আবর্জনা নেই। সকালবেলা ঝাড় দিয়া তারপরে করা দিছি। ওই যে ছিটা ফাটা পড়ছে, ওরা পড়বেই। ভাই আমার কর্মচারী, ঠিক আছে, আমাদেরকে যেখানে রাখতে হবে সেখানে তো করতে হবে, তাই না? আমার হুকুমের গোলাম। চলতি রমজানে মাদারীপুরের এই কারখানায় প্রায় 100 টন সেমাই তৈরি হচ্ছে, যা মাদারীপুর সহ আশপাশের কয়েকটি জেলায় বিক্রি হচ্ছে। মোড়কের গায়ে বিএসটিআই অনুমোদিত সিল দিয়েই চলছে বাজারজাত। প্রয়োজনীয় সব কাগজপত্র আছে দাবি করলেও সেসব দেখাতে পারেননি কারখানার মালিক। অনুমতি না থাকলে, বিএসটি অনুমতি না থাকলে কি আমরা কারখানা চালাইতে পারিনি। গ্লাস পয়রা সেমাইয়ের কারখানা কোন জায়গা আছে বাংলাদেশে? আপনি ভিডিও আমার একটু প্রমাণে দেখাই যান যে এই যে পোকাটা কিসের পোকা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার। যদি কোনো অনিয়ম থাকে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হয় এবং আমাদের যে মরকজাতকরণ বিধিমালা আছে সেটা যদি না মেনে চলা হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। লেবাননে প্রবাসী ব্যবসায়ীদের উপর পড়ছে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের নেতিবাচক প্রভাব। আতঙ্কে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে উত্তর লেবাননের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন বহু প্রবাসী বাংলাদেশি। নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন তারা। রমজান মাসে দোকানপাট খোলা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে বেচাকেনা প্রায় অর্ধেকে নেমে এসেছে সেখানে। প্রবাসী ব্যবসায়ীরা বলছেন যে বাংলাদেশি ক্রেতার সংখ্যা অনেক কমে গেছে সেখানে। নিত্যপণ্যের সরবরাহ কিছুটা কম থাকায় দামও কিছুটা বেড়েছে। ফলে চাহিদার তুলনায় অনেক কম পণ্য ক্রয় করছেন স্থানীয় ক্রেতারা। এখন অবধি যুদ্ধে কোনো প্রবাসী বাংলাদেশি নিহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি ভালো না, ব্যবসা পরিস্থিতি ভালো না। আমরা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মাল আনছি বাংলাদেশ থেকে দেশে, কিন্তু কাস্টমার না থাকার কারণে আমরা ক্ষতিগ্রস্ত। যুদ্ধের প্রভাবে মানুষ এখন নিজেরা খাওয়া দাওয়ার চিন্তায় আছে। এখন তো আর শপিং করা, মার্কেট করার চিন্তা নাই। ঈদ যে এখন ওই চিন্তাটা তাদের মাথায় নাই। আমি দায়িত্বে ছিলাম, একটা হোটেলে কাজ করতাম। আমি যুদ্ধের কারণে হোটেল বন্ধ হয়ে গেছে, ঘুরে আসা করছি। এবার জানিয়ে দেবো আপনাদেরকে সাপ্তাহিক পুঁজিবাজারের খবরাখবর। গত সপ্তাহে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। ডিএসএর প্রধান সূচকের সাথে সেখানে বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দরও। তবে সপ্তাহের ব্যবধানে কমেছে সার্বিক লেনদেনের পরিমাণ। একই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি সিএসির ইন্ডেক্সেও। প্রথমে ডিএসসির খবরাখবর এক নজরে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আমরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক প্রায় 127 পয়েন্টের মতো বেড়ে দাঁড়িয়েছে 5368 পয়েন্টের। পাশাপাশি বেড়েছে ডিএসসি 30 এবং ডিএসসি এস সূচকও। গেল সপ্তাহে সার্বিক লেনদেন হয়েছে 2656 কোটি টাকা শেয়ার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 3482 কোটি টাকা শেয়ার। হাত বদল হওয়ার প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 324টি, কমেছে 38টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 27টি কোম্পানির শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে ডিএসসিতে শীর্ষে ছিল অরিয়েন ইনফেশন। হাত বদল করেছে কোম্পানিটি মোট 28 কোটি 69 লাখ টাকা শেয়ার। প্রায় 27 কোটি 12 লাখ টাকা কিছু বেশি লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল সিটি ব্যাংক। তৃতীয় অবস্থানে আমরা দেখতে পেয়েছি অলিম্পিককে। প্রায় 50 ভাগ বেড়ে দর বৃদ্ধি তালিকায় ডিএসসিতে গত সপ্তাহে শীর্ষে ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস। এরপরে রয়েছে যথাক্রমে দ্বিতীয় অবস্থানে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ফার্স্ট ফাইন্যান্স।
প্রায় 7 ভাগ কমে দরপতনের তালিকায় ডিএসসিতে শীর্ষে ছিল সাইফ পাওয়ার, দ্বিতীয় অবস্থানে ছিল গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে ছিল রিং শাইন। একই সাথে দর্শক আপনাদেরকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরও আপনাদেরকে জানিয়ে দেবো। সিএসসিতে 3টি সূচকে কিন্তু ঊর্ধ্বমুখী ছিল গত সপ্তাহে। মূল সূচক যেটি সিএসপিআই সেটি 1 পয়েন্টের মতো বেড়েছে। সেখানে লেনদেন হওয়া 271টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 143টি, কমেছে 103টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 25টি কোম্পানির শেয়ারের দর। সিএসসিতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল সিটি ব্যাংক, মোট 40 কোটি 20 লাখ টাকার শেয়ার হাত বদল করেছে কোম্পানিটি। 37 কোটি 54 লাখ টাকা কিছু বেশি লেনদেন নিয়ে এর পরের অবস্থানে ছিল পূবালী ব্যাংক এবং তৃতীয় অবস্থানে দেখতে পেয়েছি অরিয়ন ইনফ্লেশনকে। দর বৃদ্ধি তালিকায় গত সপ্তাহে শীর্ষে ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স। এই প্রতিষ্ঠানটির দর বেড়েছে প্রায় 41% মতো। এর পরের অবস্থানে ছিল ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।